হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি অমৃত ভালোবাসি তোকে গল্পের পার্ট 4। লিখেছেন সালমা চৌধুরী। শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, ছি ছি মেঘ, এসব কি ভাবছিস তুই? কেউ কি নিজের চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্রলোক হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিজলার স্বভাবের উপর কেউ ক্রাশ খায় নাকি? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না, এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই কল রিসিভ হয়। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন টুসটাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলল, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? বন্যা, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সে ফিলতে পাবি নাকি? আজব। বন্যা, আরে বেবি তুমি বলো, কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখি হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যার এক বিন্দুও বিশ্বাস হয়নি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে কিনা আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী কণ্ঠে বলল, কাল আবির ভাই এসেছেন বিদেশ থেকে, উনি নিয়ে এসেছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আশা মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না, শুন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শক খেয়েছি। মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই সেই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় তোকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজ তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারোর ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আচম্বিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসে গেল, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালি, রংচটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটাও খুব স্বাভাবিক, মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে, জীবন শুধু ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা,
কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কিভাবে। বোধশক্তি হওয়ার পর মেঘের মনে 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানবীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না। বরযাত্রী আসলে তো আরই না, ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছা মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনদের নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা গানা, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারোর বিয়েতে যায় না। এতে তানবীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে শুধু বন্যাই না, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুবই দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কলই রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখে কি হবে, যেখানে তার জীবনটাই এমন। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খোরসাদ দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানবীর। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সবসময় বন্যার পিছিয়ে লোক রাগিয়ে রাখে। শুধু বন্যাই নয়, আরও 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানবীর। বোনের দিক থেকে সব দিক থেকেই প্রোটেক্ট করার চেষ্টা করে, আর এটাই যেন তার প্রথম আর প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছে। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনোরকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবে। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আচম্বিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমূর্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে আসে আবিরের। কালো জামা পরিহিতা এক লালনার দিকে দৃষ্টি পড়ে তার। আপদমস্তক দেখল একবার। কালো জামাতে তাকে অপসরণ ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হচ্ছে জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার। অন্ধকার বিদিশার নেশা। দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে তাকিয়ে বিস্ময়ভূত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখ মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা সাদকে অল্প স্বল্প ভিজিয়ে দিয়েছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা শুরু করে দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে আশুদাসের কোমল কণ্ঠে ডাক শুনে। হঠাৎ থমকে দাঁড়ায় আবির, তবে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত না দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন 2 ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় তাদের নজর ওইদিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গম্ভীর্য বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এ কথায় হুঁশ ফিরে আশুদশের। কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে 2 হাত ভাঁজ করে শটাং হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা বাইক চালানো নিষেধ?
এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আটকে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে, আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজের মর্জি মতোই চলবে? আলী আহমেদ খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এ ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারছেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচিয়ে মুখের উপর কথা বলতে শোনেনি সে। তানভীর ভাইয়া কত মেজাজ দেখিয়েছে মেঘের উপর, বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকে বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেছে মেঘ। আবির, আব্বু, চাচ্চু, আমি অনেক দিন যাবত চিন্তা ভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাত ধরবে। দেশে পা দিতেই সে নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে, এটা কেমন কথা? মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন। আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান বলে ওঠেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমি অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি কি আছে? আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার, অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদে দেওয়া হবে। তারপর তুমি আমার অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করার প্রতিষ্ঠিত হতে চাও তাহলে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক। আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়েলেন। আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো কোম্পানি খুলতে থাকো। আবির জোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসার ঢোকানোর কোনো দরকার নেই। শনিবারই আমি অফিসে আসব, আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় আসবো, এমনকি নাও আসতে পারি, এতে যেন তোমাদের মাথা ব্যথা না হয়। একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয় আবির। আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছে 3 যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হলো বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা, এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও ওপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারোর কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার একজন মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ হাসিটা গায়েব হয়ে যায়, মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলারের সাথে আমার ভাইটাকেও গুন্ডা বানাতে চায়, কি সুন্দর উৎসাহ দিচ্ছে।
এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, আবার এখন আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে যাবে ঠিক করে। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেয়ে। মা বাবাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে ওপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তা ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানবীরও মেঘের পাশে রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতে নামতেই তানবীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানবীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তানবীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার ওপরে বেজে গেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনও বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলো আবির আর তানবীর। মাকে বসে থাকতে দেখতে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানবীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবীরের দিকে। সঙ্গে সঙ্গে তানবীর হাসি থামিয়ে ফেলে, নিঃশব্দে হাসছে সে। তানবীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে ভিজা বেড়াল। এতদিন যতই কাজ থাকুক না কেন, ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি এসেছে, সবার সঙ্গে খেতে বসেছে। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।